নমস্কার। আমি প্রথমেই আমার পূর্ববর্তী বক্তা সহ আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক ভাই ডক্টর অভিক ঘোষ সহ আমাদের সভামঞ্চে যারা উপস্থিত রয়েছেন, রাষ্ট্রমন্ত্রী পরিবহন দপ্তরের দিলীপ মণ্ডল সহ এমএলএ পান্নালাল হালদার, শৌকত মোল্লা, মোহন নস্কর, আব্দুল খালেক মোল্লা, সম্মানীয় অশোক দেব থেকে শঙ্কর নস্কর, জাহাঙ্গীর থেকে জেলা পরিষদ মেম্বার যারা রয়েছেন, শিখাদি, শচীদি, সোমাশ্রী সহ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পুরো টিম, জেলা শাসক সম্মানীয় সুমিত গুপ্ত থেকে শুরু করে এসপি রাহুল গোস্বামী সহ এডিএম সহ সিএমওএইচ, বিএমওএইচ সহ সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদ মেম্বার, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, সভাপতি সহ জনপ্রতিনিধি যারা উপস্থিত রয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে ধন্যবাদ জানাই আমার ডাক্তার বন্ধুরা যারা আজকে আমার ডাকে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে, আমি গতকাল খবর পেয়েছি এমনকি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, সুদূর কুচবিহার থেকেও আজকের মিটিং অ্যাটেন্ড করার জন্য আমার অনুজ জুনিয়র ডাক্তাররাও আজকের এই সভায় উপস্থিত হয়েছে। কালকে রাত অবধি আমি যা খবর পেলাম যে 400 ছাপিয়ে, 500 ছাপিয়ে, 600 ছাপিয়ে, 1000 ছাপিয়ে 1200 ডাক্তার তাদের ডিটেলস আমাদেরকে পাঠিয়েছে এবং আজকে এই অডিটোরিয়ামে আমরা জায়গা দিতে পারিনি। এই কর্মসূচি অর্থাৎ সেবাশ্রয় শেষ হওয়ার পরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মধ্যেখানে অর্থাৎ 15-16 তারিখ নাগাদ যদি শেষ হয়, আমরা পয়লা বৈশাখের আগে দরকার হলে ডাক্তারদের 5000 ডাক্তারের একটা কনভেনশন আমরা করব এবং কলকাতার বুকে করব। যারা আজকে আসতে পারেনি তাদের সবাইকে আমরা সেদিনকে আসার সুযোগ করে দেব। সামনের সারিতে অনেক সিনিয়র ডাক্তাররা রয়েছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। তারা হাজার ব্যস্ততার মধ্যেও আজকে আমাদের এই সভায় এসে সশরীরে উপস্থিত হয়েছেন। আপনাদের যে কোনো অসুবিধায়, যে কোনো প্রয়োজনীয়তায় আমার সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী, আমার এখতিয়ার অনুযায়ী, আমার যতটুকু কাজ করার ক্ষমতা রয়েছে, দক্ষতা রয়েছে, আমি আপনাদের পাশে থাকবো, আমি কথা দিচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস সেবাশ্রয়ে যে মডেলের শুভ সূচনা আজকে আমরা এই সমন্বয় অডিটোরিয়ামে আজকে করলাম, ভারতবর্ষকে আগামী দিন পথ দেখাবে। কারো সাহায্য সহযোগিতা ছাড়া একা কোনোদিন কোনো কাজ করা সম্ভব নয়। আমি আমিত্বে বিশ্বাস করি না, আমি টিম ওয়ার্কে বিশ্বাস করি, আমি আমরার নীতিতে বিশ্বাস করি এবং আমরা করে দেখিয়েছি, আগামী দিনেও করে দেখাবো। এবং এই সেবাশ্রয় মডেল শুধু বাংলা নয়, আমি চাই ভারতবর্ষে দৃষ্টান্ত স্থাপন করুক আপনাদের হাত ধরে। একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে কেন্দ্র করে যেভাবে বাংলাকে কালিমালিপ্ত করা হয়েছে, কলুষিত করা হয়েছে, আমাদের বাংলার ক্ষমতা কি, বাংলার শক্তি কি, বাংলার কৃষ্টি কি, সংস্কৃতি কি, ভারতবর্ষের কাছে তুলে ধরতে হবে। আরজি করের যে ঘটনা ঘটেছিল, আমি প্রথম দিন থেকে তার নিন্দা করেছি। আমি প্রথম দিন থেকে বলেছি, যারা এই ঘটনা ঘটায় তাদের সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি আজও একই কথা বলছি এবং এর একমাত্র প্রতিকার, ওষুধ, সমাধান
হচ্ছে আইন। কেন? তার কারণ আইন না হলে সারা ভারতবর্ষ, বাংলা তো ছেড়ে দিন, বাংলায় তো মানুষ প্রতিবাদ করছিল, প্রতিরোধ করছিল, রাস্তায় বিক্ষোভ মিছিল সমস্ত তো 2 মাস 3 মাস হয়েছে। আমি বাংলার কথা ধরছি না, যখন সারা দেশের মানুষ প্রতিবাদ করছে, প্রতি 10 মিনিটে আমাদের দেশে তখনও একটা করে ধর্ষণের মতো ঘটনা ঘটে চলেছে। প্রতি 10 মিনিটে, মানে ঘন্টায় 6টা। আমরা ইতিমধ্যে আমাদের রাজ্য সরকার বিধানসভায় আইন পাস করেছে, অপরাজিতা বিল। আপনাদের জানা দরকার, আমি একটি রাজনৈতিক মঞ্চ থেকে, আমাদের পার্টির ছাত্র সমাবেশের মিটিং থেকে আমি বলেছিলাম যে আমি প্রাইভেট মেম্বার বিল আনবো। অপরাজিতা বিল যদি পাস হয়ে যায় তাহলে ভারতবর্ষ জুড়ে, এটা বিএনএসএস এর অ্যামেন্ডমেন্ট, এই অ্যামেন্ডমেন্টটা যদি রাষ্ট্রপতি ছেড়ে দেয়, সাইন করে দেয়, তাহলে সারা ভারতবর্ষ জুড়ে এই আইন পাস হবে, তাহলে প্রাইভেট মেম্বার বিল লাগবে না। আর যদি না আনে তাহলে যতদিন লাগুক আমি প্রাইভেট মেম্বার বিল আনবো, আমার সাথে কেউ দাঁড়িয়ে থাকলেও আনবো আর কেউ না দাঁড়িয়ে থাকলেও আনবো। আমাদের যদি এই সামাজিক অপরাধ, এই ধর্ষণের মতো ঘটনাকে চিরতরে সমাজের বুক থেকে সরাতে হয়, মেটাতে হয়, বিদায় দিতে হয়, তার একমাত্র প্রতিকার সমাধান হচ্ছে অ্যান্টি রেপ ল বা অ্যান্টি রেপ বিল। আর সরকার চাইলে পারে না তা নয়, রাজ্য সরকার তার কর্তব্য করে রাজ্যপালের অফিসে পাঠিয়েছে, রাজ্যপাল সেখান থেকে তিনি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন। 2 মাস হয়ে গেল, আজকে সেই বিল নিয়ে কোনো উচ্চবাচ্য নেই, রাষ্ট্রপতির কাছে পড়ে আছে। এই বিল পাস হয়ে গেলে, আর বিলটা এমন ভাবে করা হয়েছে যে 50 দিনে তার শাস্তি হবে, এবং শুধু তাই নয়, তার সাথে অ্যাসিড অ্যাটাকের ক্ষেত্রেও আমরা 3 বছরের শাস্তি এবং 3 থেকে 5 বছরের শাস্তির একটা প্রভিশন রেখে বিলটা পাস করা হয়েছে। অন্য কোনো রাজ্য সরকার বা কোনো রাজ্যের বিধানসভায় এটা হয়নি। এই বিল যেদিনকে পাস হবে সেদিনকে এই ধর্ষণের মতো ঘটনা আমাদের সমাজে বন্ধ হবে। আপনারা সবাই দেখেছেন, G20 নাম করে দিল্লি সরকারের ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য অর্ডিন্যান্স করে দিল্লি নির্বাচিত সরকারের ক্ষমতা কেড়ে নিয়েছিল। সুপ্রিম কোর্টের অর্ডারের বিরুদ্ধে গিয়ে এনফোর্সমেন্ট ডাইরেক্টরের মেয়াদ বৃদ্ধি 3 বার সুপ্রিম কোর্টের অবমাননা করে অর্ডিন্যান্স জারি করেছিল। তাহলে আপনি অর্ডিন্যান্স জারি করে অ্যান্টি রেপ ল বা অ্যান্টি রেপ বিল আনছেন না কেন? কে বাধা দিচ্ছে? যারাই জঘন্যতম অপরাধগুলো করছে, আপনারা দেখেছেন গুজরাটে 10 বছর পর সব ছাড়া পেয়ে গেছে। আমার বক্তব্য, যেখানে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, পারিপার্শ্বিক আপনার তথ্য প্রমাণ আপনার বিরুদ্ধে, সেখানে আমি কেন একটা লোককে 4 বছর 3 বেলা খাইয়ে জেলে রাখবো? কেন তার ক্যাপিটাল পানিশমেন্ট হবে না? সমাজে তার বেঁচে থাকার অধিকার নেই? একটা লোককে যদি আমি 5 বছর ধরে জেলে রাখি আর ট্রায়াল শুরু হবে, তারপর তো সে 4টে কোর্টে যাবে, হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, মার্সি পিটিশন, এ করতে করতে তো 6 বছর লেগে যাবে। একটা লোককে যদি আমি 6 বছর জেলে রাখি, তাহলে দিনে 2 কাপ চা আর 3 বার খাবার খাওয়াতে আমার 300 টাকা খরচা। তাহলে বছরে কত টাকা খরচা? দিনে 300 টাকা খরচা হলে মাসে কত টাকা খরচা? 9,000 টাকা। বছরে খুব কম করলেও 1 লাখ টাকা। আমি 6 লাখ টাকা তার পিছনে খরচা করবো কেন? 6টা গরিব মানুষ বাড়ি পাবে। আমার বক্তব্য এখানে, আমাদের সকলকে বুঝতে হবে এটা। এর মধ্যে কোনো রাজনীতি নেই। সে যেই হোক, যেই রাজনৈতিক দলেরই হোক, ফাঁসির মঞ্চে তাকে নিয়ে যাওয়া উচিত। আপনারা দেখেছেন, শুধু
গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র তো এমনকি স্কুলে পড়া ছোট ছোট বাচ্চা তাদেরকেও ছাড়া হয় না। এই সমস্ত দানবদের আমি মনে করি সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমাদের এটা প্রথমে বোঝা দরকার। এই নিয়ে বৃহত্তর আন্দোলন, এই আইন নিয়ে দরকার হলে আমরা আগামী দিন করব, কিন্তু আপনাদের সকলের সহযোগিতা আমার চাই। আপনারা সহযোগিতা করবেন তো? এছাড়া কোনো সুরাহা নেই, কোনো সমাধান নেই। আমার সাথে যখনই কোনো ডাক্তারবাবুর কথা হয়েছে, যে কোনো জুনিয়র ডাক্তার হোক বা সিনিয়র ডাক্তার হোক, আমি সবাইকে বলেছি যে তোমরা আইন নিয়ে বলছো না কেন? 3 মাস প্রতিবাদ হলো, আজকে কি ধর্ষণ বন্ধ হয়ে গেছে? আজও প্রতি 10 মিনিটে একটা করে ধর্ষণ হচ্ছে। আর এটা হচ্ছে রিপোর্টেড ডেটা। কত লোক রিপোর্টই করে না। সম্মান নষ্ট হবে, পরিবারের লোক জানতে পারবে, পাড়া প্রতিবেশীর লোকেরা জানতে পারবে, এগুলো তো ধ্রুব সত্য। তাহলে আনরিপোর্টেড নাম্বার কত হবে সব মিলিয়ে? তার মানে তো প্রায় মিনিটে একটা করে হয়ে যাবে। আমি আপনাদের বলবো যে আমাদের রাজ্য সরকার ইতিমধ্যেই ডাক্তারদের সেফটি, সিকিউরিটি এবং পরিকাঠামোগত উন্নয়ন, তার জন্য 100 কোটি টাকা রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী বরাদ্দ করেছেন এবং কাজ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে চলছে। আপনাদের কারোর কোনো যদি অসুবিধা হয়, আমি বারবার দেখেছি ডাক্তারবাবুদের একটা অসুবিধা হয় যে পেশেন্ট পার্টি আমাদের সাথে দুর্ব্যবহার করছে। আমি আপনাদের অনুরোধ করব যে অনেক সময় আমরাও জনপ্রতিনিধি, আমাদের সাথেও দুর্ব্যবহার করে। ধরুন একটা পঞ্চায়েতের মেম্বার, সে একটা গ্রামে গেল, কোথাও একটা জল জমে আছে, দুর্ব্যবহার করে, ঠিক আছে, কিন্তু ধৈর্য ধরে আপনারা শুনবেন, আপনারা বোঝাবেন। হ্যাঁ, তার মানে এই না যে যে কেউ এসে ভাঙচুর করবে বা আপনাদের উপর হাত তুলবে। আমি আপনাদের সাথে থাকবো, কথা দিলাম, চিন্তা করবেন না। আমি একটা নাম্বার আপনাদের দিচ্ছি। আমি যে স্পেশাল হেল্পলাইনটা চালাই ডায়মন্ড হারবারে, এক ডাকে অভিষেক, আমি এখানে আসার আগে আমি বলে এসছি যে আজকে যারা এই মিটিংয়ে বা অনুষ্ঠানে এসছেন, আপনারা যদি চান আমি একটা নাম্বার দিচ্ছি, নাম্বারটা লিখুন। আপনারা সকলে কোনো অসুবিধা হলে এই নাম্বারে সরাসরি ফোন করে আমাকে জানাবেন। আমি একটা 10 জনের কোর টিম, দরকার হলে এখানে অভিজ্ঞদের সাথেই কথা বলে আমি 10 জনের একটা কমিটি তৈরি করে দেবো, যারা আপনাদের সাথে যোগাযোগে থাকবে। আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হলে তৎক্ষণাৎ আমাকে জানাবে এবং আমি আপনাদের সাথে থাকবো। 7887 7887, এটা এক ডাকে অভিষেকের হেল্পলাইন নাম্বার। আমার 10 জনের একটা প্রায়োরিটি গ্রুপ তৈরি করে দেওয়া হয়েছে আমার তরফ থেকে, আমি বলে এসছি, এবং এতক্ষণে নিশ্চয়ই সেই গ্রুপটা তৈরি হয়েছে। পরবর্তীকালে যদি এই লাইন বিজি পান, সঙ্গে সঙ্গে আপনারা অভিজ্ঞদের জানালে আমার জ্ঞাতার্থে যখনই আসবে আমি তার সুবিচার করা আমার সীমাবদ্ধ এখতিয়ার অনুযায়ী চেষ্টা করব। আমি কথা দিচ্ছি, আর আমি কথা দিলে কথা রাখি। তো আপনাদের সকলকে আমি আরেকবার ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, আমার অন্তরের অন্তঃস্থল থেকে বয়োজ্যেষ্ঠ সিনিয়র ডাক্তাররা যারা এসছেন তাদের সকলকে আমার শ্রদ্ধা নিবেদন করে আপনাদের সকলকে একবার অভিবাদন জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।